নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমি একদম ভালো নেই। আমার দুদিন গতকাল থেকে আমার জ্বর, কালকে 101 ছিল, খুব দুর্বল। আজকে ওষুধ খেয়ে কিছুটা কমেছে, এখন নিলাম 99.4। তো জ্বরের যন্ত্রণার থেকে শারীরিক যন্ত্রণা আরও বেশি। সেটা হলো গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা, মাথাটা দপদপ করছে, এমনকি মাথার পেছনটাও কেমন যেন একটা করছে। আর সবচেয়ে বড় কথা হলো গলায় ব্যথা। কিছু সাধারণ যে জল খেতে গেলে খাওয়ার পর যে জল খাচ্ছি নর্মাল ওয়াটার, সেটা তো কেমনকে ছ্যাক ছ্যাক করে গলায় লাগছে। আর গরম জিনিসে তো আরাম দেবেই, তাই জন্য শরীরটা বেশ বেহাল অবস্থা। অতি কষ্টে মনের জোর নিয়ে তোমাদের সামনে কথা বলতে এলাম, এবং বাড়ির সব কাজ বলতে রান্না বান্না করা, এগুলো তো করতেই হবে, সবাই বেরোবে খেয়ে। মনের জোর নিয়ে ইচ্ছে করছিল না। আমার স্বামী বলেছিল যে আজকে করো না, রাত্রি আমরা নয় হোম ডেলিভারি করিনি, আমাদের একটা ভালো হোম ডেলিভারি আছে, করে নিই। এবার দুবেলা হোম ডেলিভারি করা, প্রথম কথা হলো যে দুবেলা একই জিনিস খেতে, ওদের রান্না দুবেলা খেতে ভালো লাগবে না। আর দ্বিতীয় কথা হলো একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। আমাদের এখানে ভেজ থালিটাই নেয় তোমার 110 টাকা করে। তো আজকে তো ভেজের দিন না, বৃহস্পতিবার, আমরা কখনোই নিরামিষ খাই না, কারণ এটা আমার মা বলে গেছিলেন যে সধবা মানুষদের বৃহস্পতিবার নিরামিষ খেতে হয় না। তো আমি কোনোদিন সেটা খাই না। তাই জন্য ঠিক করলাম একটা মাছের ঝোল ভাত করি। তো সব রকম সবজি দিয়ে, আলু পটল বেগুন বড়ি দিয়ে একটা কাতলা মাছের ঝোল করেছি। আমার ছোটো মেয়ে যেহেতু মাছ খায় না, ওর জন্য শুধু ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। কি করব, চালাতে তো হবে। কালকেও তাই করেছিলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর মুসুরির ডাল করেছিলাম। কালকে তো অবস্থা আরও খারাপ ছিল। তো নেগেটিভিটি নিয়েই ব্লগটা শুরু করলাম। সবসময় নেগেটিভ কথা বলতে ভালো লাগে না, তো পজিটিভেই আসি। সেটা হলো নিশ্চয়ই ভালো হয়ে যাব, ওষুধ খাচ্ছি যখন ভালো হয়ে যাব। আর পরম গুরু আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথ তো সবসময় আমার হাত ধরে আছেন, নিশ্চয়ই আমার কষ্ট লাঘব উনি করে দেবেন। তো কতগুলো কাকতালীয় ঘটনা বলতে পারো, বা প্রেজিউডিউস বা কি বলবো, কুসংস্কারও বলতে পারো। ওটা কুসংস্কার বা প্রেজিডিউস বলাটা ভুল। আমার যতদূর মনে হয় এটা কাকতালীয় বলতে পারো। কিছু টুকরো ঘটনা বলছি যাতে আমি বুঝতে পারি যে কিছু নেগেটিভিটি হতে চলেছে। কিন্তু এবারে সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে যেটা, সেটা ঠিক আমি বুঝতে পারিনি যে এই কারণে কিছু হতে পারে। এটা আমি পরে ভাবছি, হয় না কিছু জিনিস হয়ে যাবার পর মনে হয় এইটা হয়েছে বলেই হয়তো এই ঘটনাগুলো ঘটছে। কদিন ধরে, প্রায় সপ্তাহখানিক ধরে একটি বেড়াল আমাদের বাড়িতে আস্তানা গেড়েছে। তো প্রথম যেদিনকে সে কান্নাকাটি করছে, আমার মনে আছে ও বিকেলের পর থেকে কান্নাকাটি করছে, চিৎকার, গলার আওয়াজ যেমন ওরা ডাকে আর কি, ওরকম করছে। তো আমি ওর গলার আওয়াজ শুনে ভেবেছিলাম একটা ছোট বেড়াল, বাচ্চা বেড়াল হয়তো জন্মেছে, মাকে হারিয়ে ফেলেছে। ওটা আমি চোখে দেখিনি, প্রথম দিনই দেখিনি, দ্বিতীয় দিনও দেখিনি। কোথায় যে কোন বাড়ির আনাচে কানাচে সে লুকিয়ে আছে জানি না, তবে কান্নার আওয়াজটা পাচ্ছিলাম। তো শুনে আমার বড় মেয়েও বললো এবং ছোটো মেয়ে, দুই মেয়েই বললো মনে হয় ও বাচ্চা তো খিদে পেয়েছে, ওকে না কিছু খাবার দেওয়া উচিত। তো তারপরে তাকে আবিষ্কার করা হলো একটা হলুদ সোনালি রঙের বেড়াল, কিন্তু সে কিন্তু বাচ্চা না, বড় বেড়াল, মেয়ে বেড়াল, ফিমেল। তো তো যথারীতি বাড়িতে একজন সদস্য থাকলে পরে তখন মনে হয় না যে কিছু দিই খেতে। তো বিস্কিট দুধ এইগুলো দিলাম। তো খেয়ে তার কান্নাটা থামলো বলে মনে হলো যে হয়তো খিদেই পেয়েছিল।
কিন্তু আসার পর দেখো, একদিন আমার স্বামী বাজার থেকে ফিরছে, এই 3 দিন আগেকার ঘটনা, হ্যাঁ 3 দিনের আগেকার ঘটনা। বাজার থেকে বাড়ি ফিরছে সকালবেলা, তো হঠাৎ গেটে ঢুকেছে সবে, ঘরে ঢোকার সময় না কোনো রকমের না মানে কী কারণে কিছু পায়ে জড়িয়ে না অসাবধানতার বশত আমি জানি না, হোঁচট খেয়ে পড়ে গেল এবং উপুর হয়ে পড়ে গেল। আমি জানি না, ও তো একতলায় পড়ে গেছে, তারপরে এসে দেখলাম বসে পড়েছে এবং তার পায়ে এবং বুকে কিছু আঘাত পেয়েছে। তো আমি বললাম কী হয়েছে, বলে দেখো আমি এরকম পড়ে গেলাম। তো আমি ঠিক আছে তুমি টান টান হয়ে শুয়ে পড়ো, আমি ফ্যানটা খুলে দিচ্ছি, ফ্যানটা বাড়িয়ে দিচ্ছি, একটু শুয়ে 1 গ্লাস জল খাও। তখন কদিন আগে বেশ গরম পড়েছিল না, তো গরম পড়েছে, তো তুমি একটু ঠান্ডা জল খাও, এই বললাম। হলো, তারপরে ঠিকঠাকই হয়ে গেল। তারপরে তার অসম্ভব বুকে হঠাৎ থেকে বুকে প্রচণ্ড কফ জমেছে, মানে এত কফ জমেছে সে ভালো করে কথা বলতেই পারছে না, ঘর 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 ঘর, রাত্রি যখন ঘুমোচ্ছে না বুকের থেকে একটা ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে। তো স্বাভাবিক কথা একদম চেস্টের ডাক্তারকে দেখানো হলো, বলে হ্যাঁ অসম্ভব কফ জমেছে। ইতিমধ্যে আমি 2-1টা ঘটনা শুনছি, নিউমোনিয়া হয়েছে এরকম। নিউমোনিয়াতে আমার নন্দাই মারা গেল মার্চ মাসে। তো মনে একটা আতঙ্ক তো মানে দানা বাঁধেই, দেখবে আমরা নেগেটিভিটির দিকে আকৃষ্ট হই আগে। তো আমি বললাম না তুমি ওই বীরেন চক্রবর্তীকে দেখাও, দেখে বলে হ্যাঁ সাংঘাতিক কফ জমেছে, উনি যে টেস্ট দিলেন, দিয়ে দেখা গেল করেছে। তো ওষুধ ইঞ্জেকশন এখনো চলছে, চলছে। কালকে থেকে আমার এই জ্বর বেঁধেছে, আমারও প্রচণ্ড গলা ব্যথা, মানে ঢোক গিলতে খুব কষ্ট হচ্ছে, খুবই করুণ অবস্থা। তো তার ফলেই সবার গিয়ে মানে মনটা ওদিকেই যাচ্ছে, বেড়ালটার দিকে, যে ও আসার পরেই জিনিসগুলো হচ্ছে। কিন্তু মা ষষ্ঠীর বাহন, তাকে তো দূর করে দেওয়া যায় না বলো। আমরা খাচ্ছি, তাকেও খেতে দিচ্ছি, বেশি কিছু না, হয়তো আমাদের খাওয়া শেষে একটু ভাত রেখে দিই, ওই ভাত দিচ্ছি যতটুকু আমার ক্ষমতা হয়তো দিলাম। তারপরে বিস্কুট, আবার সে চিপসও খায়, লেস চিপস খায়, দিয়েছিলাম। কিন্তু দেখলাম ও আসার পর কিন্তু এই অঘটনগুলো ঘটছে এবং মনে একটা ভয় আমার কিন্তু দানা বাঁধছে। কেন বাঁধছে বলছি, অনেক বছর আগে 2014 সালে হঠাৎ একটি পাখি আমাদের বাড়িতে এলো, খুব সুন্দর তার ডাক, জানো। এবার কে ডাকছে মনে হয় যে পায়ে যে ঘুঙুর পরে নাচে না, ওইরকম ঘুঙুরের মতন ডাক। তো একদিন আমি তাকে আবিষ্কার করলাম, কি সত্যি কি মানে যেমন তার গলার আওয়াজ, যেমন কোকিলের গলা যা আওয়াজ সুন্দর, কিন্তু তার বর্ণ হলো কালো, কিন্তু এর শরীরের মধ্যে একটা ফিরোজা নীল রং, তার মধ্যে তার ডানায় খয়েরি হলুদ সাদাতে তার ডানাটা, জানো তো কি জানি কি পাখি জানি না, কি সুন্দর পাখিটা। যেই পাখিটা ডাকলো না, ডাকতে আরম্ভ করলো না, 2-3 দিন পরই আমাদের বাড়িতে না 2-3টি মৃত্যু সংবাদ এলো এবং কয়েকদিন পর পাখিটি চলে গেল। ওই মৃত্যু সংবাদগুলো দেওয়ার জন্যই হয়তো এসেছিল। এবং জানো এইরকম ও আরেকবারও এসেছিল, আরেকবারও দেখলাম এইরকম মৃত্যু সংবাদ, মানে এই আমাদের মতো ছোটোখাটো জ্বর পড়ে যাওয়া না, মৃত্যু ডেকে আনছে। এবং লাস্ট বার এলো জানো করোনার যে বছরটা, সেই বছর সে এলো গোড়ার দিকে, তারপর তাকে আর পাওয়া যায়নি। প্রথম এই জানুয়ারি মাস কি ফেব্রুয়ারি মাসে ওর আমি ডাক পেয়েছিলাম। ডাক পাওয়ার পর তোমার করোনায় তো হাজার হাজার লক্ষ লক্ষ মৃত্যু, এবং করোনার ওই বছরেই ও ফেব্রুয়ারি মাসে ডাক দিল এবং এপ্রিল মাসে আমার মা চলে গেল, সেপ্টেম্বর মাসে আমার বড় ননদ চলে গেল, অক্টোবরে আমার মামি শাশুড়ি চলে গেল। যখনই আসে একাধিক মৃত্যুর সংবাদ সে বহন করে নিয়ে আসে। রিসেন্টলি এই শ্রাদ্ধ হয়ে গেছে ভদ্রলোকের, 20 দিন প্রায়।
20 দিন আগে পাখিটি আবার এসেছিল। আমার না বুকটা ছ্যাঁত করে উঠেছিল, মানে আমি সময় গুনছিলাম যে কখন কিছু সংবাদ আসে। সত্যি একটি সংবাদ এলো। আমাদের একজন পরিচিত মানুষ, আমার স্বামীর এক বন্ধু, সে চলে গেল নিউমোনিয়াতে। এক রাত ধরা পড়লো তার নিউমোনিয়া হয়েছে। ঠিক এইরকম আমার স্বামীর মতনই বুকে কফ জমেছিল। তারা সঙ্গে সঙ্গে নার্সিংহোমে দিল। নার্সিংহোমে আইসিইউতে দেওয়া মানে বুঝতে পারছো তো, এসি চলছে, ঠান্ডাটা আরও বেড়ে গেল। পরের দিনই উনি মারা গেলেন রাত 12টার সময়। এক রাত্রি 10টায় ভর্তি হলো, রাত্রি 12টায় মারা গেল। ব্যাস, তারপরে পাখিটা আবার চলে গেল। ও হলো মৃত্যুর দূত, জানো, মৃত্যুর কথা বলতে আসে। তাই জন্য এই বিড়ালটাকে নিয়ে আমি খুব অশান্তিতে আছি, জানো তো। হয়তো এটা মনের ভুল, এটা আমার প্রেজুডিস, হয়তো এটা কুসংস্কার, বা এগুলো কাকতালীয়ভাবে ঘটে, আমি জানি না। আরও আছে আমাদের পাড়াতে, মানে আমার বাপের বাড়ি পাড়াতে, তখন আমিও ছোট ছিলাম। আমার এক বন্ধু, মাধ্যমিকে সচরাচর কেউ ফেল করে, এক যারা অজ পাড়াগায় থাকে, যাদের পড়াশুনো করার কোনো টিউশনস নেওয়ার বা কোনো ভালো টিচার রাখার ক্ষমতা নেই, সেরকম লেভেলের যাদের মানুষ, তাদের মানে দেখবে তুমি 100%-এর মধ্যে 90%ই খুব ভালোভাবে পাশ করেছে আজকাল যা রেজাল্ট দেখি, এবং 2% কি 1% হয়তো ফেল করে। তো আমার সময় হয়তো ফেলের সংখ্যাটা একটু বেশি ছিল, হয়তো 20% ফেল করে। কিন্তু আমাদের বাড়িতে যারা মানে আমাদের মতন যারা স্ট্যান্ডার্ডে আমরা থাকি, তাদের কি টিচার রাখার ক্ষমতা নেই? তার বাবা ছিল না, কিন্তু মা অনেক নার্সিংহোম, একটি নার্সিংহোমের নার্সও স্থায়ীভাবে ছিল, এবং পাড়াতেও সে ইঞ্জেকশন দিত, প্রেশার মাপতো, এইগুলো করতো, কারণ তার দুটি ছেলে, তাকে সংসার চালাতে হবে, এবং যথাযথ সে টিচার দিয়ে তার লেখাপড়া, দুই ছেলে, মানে আমার যে বন্ধু সে হলো ছোট এবং বড় একজন, আমার বন্ধুর নাম জয়ন্ত। তো হলো, জানো, সে না মাধ্যমিকে ফেল করলো, দুটো না তিনটে সাবজেক্টে ফেল করে মাধ্যমিকে পুরো ফেল, মানে ব্যাকও পেলো না। আমাদের সময় না ফেল ঠিক করতো না, জানো, অনেকে ব্যাক পেত, কিন্তু ও যেন টোটালি ফেল, 3টে সাবজেক্টে মনে হয় ফেল করেছিল, পুরো ফেল। কিন্তু অবাক হয়ে গেলাম। তো দৌড়ে দৌড়ে দেখা করতে গেলাম, সে কি, তো আমি তো প্রথমে ভেবেছি বোধহয় ব্যাক পেয়েছে। তখন আমি আবার ভাবছি বলতে যাব কাকিমাকে যে কাকিমা তুমি বরঞ্চ স্ক্রুটিনি করতে যাও, একটা সাবজেক্টে মানে ব্যাক পেয়েছে, হয়তো নম্বর বেড়ে যেতেও পারে। তখন না রে, একটা না 3টে সাবজেক্টেও গেছে। আমি সে কি বলে, ভাবতে পারছিস যে ছেলেটা কখনো স্কুলে ফেল করেনি তার এরকম অবস্থা। তবে জানিস ঝুলন, আমার মনে না একটা ডাকছিল, মানে কেন গো, বলে এই একই জিনিস না ওর বাবা বেঁচে থাকতে হয়েছিল। মানে কী জিনিস বলে জানিস, ওর বাবা যখন মানে মারা গেল, তার 1 সপ্তাহ আগে না আমাদের বাড়ির বালিশে, বিছানায়, বালিশের তলায় থোকা থোকা লাল পিঁপড়ে, জানলায়, সব জায়গায় না, মানে এরকম প্যাচ করে করে, মানে জড পাকিয়ে আছে এইরকম লাল পিঁপড়ে। তো যাই হোক, লাল পিঁপড়ে হয়েছে, স্প্রে দিয়েছে, পরিষ্কার করেছে, গ্যামাক্সিন দিয়েছে, এইসব দিয়ে তাদের তো মানে মারা হলো। কিন্তু তো 1 সপ্তাহ পর না তোর কাকু চলে গেছিলো, ঠিক এই রেজাল্ট বেরোবার 1 সপ্তাহ আগে, ঠিক একই জিনিস। তখনই না আমার মনে একটা ভয় দানা বাঁধছিল, মনে হচ্ছিল যে এবার কি সংবাদ পাবো। দেখ, সত্যি সত্যি এটা হলো। তার মানে এইগুলো কিন্তু হয়, আমরা যতই লেখাপড়া করি না কেন, যতই আমাদের মানসিকতা এগিয়ে যাক না কেন, আমরা আলোর দিকে এগিয়ে যাই না কেন, আমাদের শিক্ষা আমাদের তো আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, কিন্তু কিছু জিনিস কিন্তু ঘটে, জানো, কিছু জিনিস কিন্তু ঘটে, আগাম বার্তা দেয়। আমার বান্ধবী মারা গেছিলো, তোমাদের প্রথম দিককার ব্লগে গেছিলাম, দেখে বলেছিলাম না, দীপা, যে বাচ্চা হতে গিয়ে মারা গেছিলো। তাদের ক্ষেত্রে এই প্রথমবার হলো। সেটা হলো, প্রথম হলো ওদের নাকি বাড়িতে মানে বিছনায় ছাড় পোকা হয়েছিল। তো ওরা সব ওই বিছানা, তোষক, বালি সব ছাদে দিয়ে এসেছিলো।
দিয়ে সেগুলোকে যথাযথ যা দেওয়া ওষুধপত্র দিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, এমনকি খাটটাও খুলে, বক্স খাটটাও খুলে বাইরে বার করে দিয়েছিল, এবং মিস্ত্রি দেখে সে তার ভেতর যা ওষুধ দিয়ে নতুন করে আবার ওই পালিশ করে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে আনলো। তারপর ওর বাবার মানে দীপার বাবার না সানস্ট্রোক হলো, চোখটা লাল হয়ে গেছিলো এবং কিছু কি হচ্ছিল নিশ্চয়, নাহলে সে ডাক্তার দেখাবে কেন। ডাক্তার দেখালো এবং দেখা গেল তার সানস্ট্রোক হয়েছে। তারপর সর্বশেষ মারা যাবার মাসখানিক আগে যেন ওর মায়ের মানে কাকিমা মাটিতে বসে না কিছু একটা করছিল, মেঝেতে বসে করছিল। তো আমরা হয় না হাতে বর দিয়ে আমরা ওটি সাধারণত আমিও যেমন মাটিতে বসলে পরে মোটা মানুষ মানে স্বাস্থ্য ভালো তো আমাদের, চট করে উঠে যেতে পারি না, মাটিতে ভর দিয়ে উঠতে হয়। তা কাকিমাও সেরকম মাটিতে ভর দিয়ে উঠতে গেল, যেন এই যে মাঝের আঙুলটা এটা না এরকম উল্টে গেছিলো। কি ভয়াবহ ব্যাপার, যন্ত্রণা, ভেঙে গেছে আসলে, ছিঁড়ে গিয়ে সে অপারেশন হলো। তারপরে কতদিন মানে কাকিমা এই আঙুল নিয়ে ভুগলো, এখনো পর্যন্ত কাকিমার সেই আঙুলের ব্যথা, ঘি গরম করে না কাকিমা লাগায়। মেয়েটা মরে গেছে আজ প্রায় 30 বছর হয়ে গেল, কিন্তু কাকিমা সে আঙুলটা কিন্তু ঠিক হলো না। তো কিছু বার্তা মনে হয় খারাপ কিছু হওয়ার আগে কিছু বার্তা মনে হয় বহন করে নিয়ে আসে। জানি না কেন মা ষষ্ঠীর বাহন আসার পর থেকেও আমাদের কিন্তু পরপর এইগুলো হচ্ছে, তবে এইগুলোকে আমি ছোটোখাটোই মনে করছি, ওই রকম ভয়াবহ ব্যাপার না, কিন্তু তবুও মনে না একটা না কিরম একটা মনোবলটা যেন হারিয়ে ফেলছি। আমাদের এখানে রেল কোয়ার্টারের মাঠে না প্রচুর পেঁচা থাকে। তো এই যেখানে না শিয়ালদায় না অ্যাথলেটিক ক্লাব আছে না, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব, যেখানে দুর্গাপুজো বড় করে হয় আমাদের বাড়ির উল্টো দিকে, সেখানে প্রচুর পেঁচা থাকে। তো আমার মা যখন এই টেবিলে খেতে বসতো, আমার মা খেতে বসতো রোজ রাত্রিবেলা না, সামনের বাড়িতে একটা লোহার রড মতন আছে, ওই রডে না পেঁচা এসে মাঝে মাঝে বসতো। এবং জানো যখনই ওই পেঁচাটা এসে বসতো না, মা না অসুস্থ হয়ে পড়তো, কি নয় পেটের গন্ডগোল হচ্ছে। একবার তো মায়ের হারপিস হলো, সে যন্ত্রণা হয় হারপিস, ওই হলো একবার পেটে মানে ডায়রিয়া হলো, আর বার তিনেক তো নার্সিংহোমে ভর্তি করতে হলো। যতবার ওই পেঁচাটা আসতো ততবার এই অঘটন ঘটতো, জানো তো। তো তোমাদের সঙ্গেও কি এরকম কোনো কিছু হয়? তো অনেকে হয়তো আমার এই কথাটাকে উড়িয়ে দিতে পারো, হয়তো বিশ্বাস করতেও পারো, না করতেও পারো, কিন্তু আমার ক্ষেত্রে এগুলো ঘটেছে, জানো তো। এই জন্যই তোমাদের কাছে আমি বললাম, এবং আমি কানেও যেগুলো শুনলাম, আমার ওই বন্ধু জয়ন্তর মা কথা বলেছিল, দীপার মায়েদের বাড়িতে হয়েছিল, কিন্তু এই বেড়ালটা আসার পর সত্যি আমাদের একটা না একটা আমাদের শরীরের ওপর দিয়ে যাচ্ছে। এই যে কথা বলছি গলায় না কিরকম একটা সরসর মতন পড়ে যাচ্ছে, গলাটা মাঝে মাঝে ঝেড়ে দিতে হচ্ছে। তো যাই হোক, ওষুধ খেয়ে আজকে আমার এক্ষুনি জ্বর মেপে তোমাদের সঙ্গে সামনে কথাটা বলতেলাম। ভেতরে ভেতরে না একটা শিহরণ, মানে কাঁপুনি হচ্ছে ভেতরে ভেতরে, যেন সেটা বাইরে না, ভেতরটা ভেতরে মাঝে মাঝে না কিরকম যেন ঠান্ডা লাগছে মনে হচ্ছে। তো যারা যারা এইরকম ঘটনার সম্মুখীন হয়েছে তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার মনের ভয়টা হয়তো একটু কমবে, যে আমার মতন অনেকেরই হয়তো এই ঘটনা, এরকম ধরনের ঘটনার সম্মুখীন হয়েছ। তো আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও, এবং লাইক কমেন্ট করো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।